ভোগ, সুখ, স্বাচ্ছন্দ্য, আর্ট অ্যান্ড কালচার, লাভ, অ্যাফেকশন, অ্যাট্রাকশন, প্যাশনেট, অবসেশনেট যে অ্যাক্টিভিটিস আছে, those who are governed by the mind, at least superficially, যে প্ল্যানেট এই কারকতা বহন করে সে হচ্ছে ভেনাস বা শুক্র, যে আগামী 28 তারিখ তার রাশি পরিবর্তন করে মকর রাশি থেকে পরবর্তী 1 মাসের জন্য সে কুম্ভ রাশিতে তার গোচর সংগঠিত করবে। কুম্ভ, দ্য প্ল্যানেট অফ ইনোভেশন, দ্য প্ল্যানেট অফ স্পিরিট, দ্য প্ল্যানেট অফ সেলফ রাইট, দ্য প্ল্যানেট অফ প্রপার জাজমেন্ট, যাকে আমরা ন্যায়মূর্তির মুখ বলে থাকি, অর্থাৎ যিনি ন্যায় দণ্ডাধীশ, তিনি যে ডিক্রি বা তার যে অর্ডার তিনি সমাজকে সুসংগবদ্ধ করতে পরিচালনা করেন, বা তাকে যে পাওয়ার দেওয়া হয়েছে ন্যায়মূর্তির পাওয়ার, অর্থাৎ জাজ, অনারেবল জাজ, তার বক্তব্য বা তার যে অ্যাক্টিভিটিস এবং সেখানে যে সম্পূর্ণ পক্ষপাতহীন পরিবেশ, সেই পরিবেশকে ডিনোট করে মূলত অ্যাকুয়ারিয়াস ইথার তত্ত্বের কারক। তার ফলে আকাশ তত্ত্বের কারকতা বলে এখানে স্প্রেডিং বা এর প্রবাহ বা একে ছড়ানোর জায়গা অনেক বেশি থাকে। কুম্ভের ঘোড়াটি দেখবেন পেটটা মোটা, গলাটা সরু, অর্থাৎ স্প্রেড করার জায়গাটা প্রচুর থাকে। এবং সেই ঘোড়ার আকৃতিটা দেখবেন, সেটা দেখেই বুঝতে পারবেন এ নিজেকে বাইরে বার করতে চাইছে। তো এই ঘরে শুক্র প্রবেশ করছে পরবর্তী 1 মাসের জন্য। প্রসঙ্গক্রমে একটা কথা বলে রাখি, কোনো প্ল্যানেট যে ঘরে বকরি হয় মূলত ছোট প্ল্যানেট, ছোট বলতে বুধ, শুক্র এবং মঙ্গল, তার যে আগের রুমে যখন থাকে তার গোচর ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ সেই রুমের অর্ধাংশ মোটামুটি একটা গতিতে থাকে, পরবর্তী অংশ তার গতি আস্তে আস্তে রিটার্ডেটেড হতে থাকে এবং কমতে কমতে সে পরবর্তীকালীন রুমে সে প্রবেশ করে, এটাই নেচার। তো শুক্রের ক্ষেত্রে কুম্ভের এই গোচর ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো যাই হোক, আমরা এখানে সার্বিক ফলাফল তথা লগ্নভিত্তিক ফলাফল নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতে আমি একটু টাইমিংটা আপনাদের বলে দিই। সেটা হচ্ছে শুক্র আগামী 28/12/2024 রাত্রি 11:27 মকর রাশি ত্যাগ করে কুম্ভে প্রবেশ করবে। কুম্ভে 3টে নক্ষত্রের যেরকম থাকে 3টে করে নক্ষত্র, হয় 2টো ফুললি, একটা পার্শিয়ালি, বা 2টো পার্শিয়ালি একটা ফুললি, বা ভাইসি ভার্সা। যেভাবে এখানে 2টো পার্শিয়ালি একটা ফুললি আছে, অর্থাৎ ধনিষ্ঠা নক্ষত্র মকর থেকে শুরু হয়েছে এবং কুম্ভেও তার 6°40 পর্যন্ত বিস্তার আছে। সেই বিস্তার থাকবে শুক্র 4 তারিখ পর্যন্ত, 4/1/2025 ভোরবেলা 4:30, 6°40 ক্রস করে সে রাহু নক্ষত্রে প্রবেশ করবে শতভিসা। সেই নক্ষত্রের বিস্তার হচ্ছে 20° পর্যন্ত, অর্থাৎ এই নক্ষত্রের বিস্তার ধনু থেকে মীন পর্যন্ত নবাংশে। তো এটি থাকবে 17/1/2025 পর্যন্ত, অর্থাৎ শুক্র 4 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত। এই যে টোটাল 14 দিনে শুক্রের গতিটা দেখুন, সে যাবে কিন্তু 13°20, অর্থাৎ তার গতি অ্যাঙ্গুলার ভেলোসিটি 1° থেকে নিচে নেমে আসবে এবং তার পরবর্তী সময় সে পরবর্তী যে 10° আছে কুম্ভ রাশিতে বৃহস্পতির নক্ষত্র, সেখানে 3টে নবাংশ আছে, মানে 3টে আর কি নক্ষত্রের চরণ এখানে আছে। সেটা হচ্ছে মেষ, বৃষ এবং মিথুন, এবং যেই না মীন রাশি স্টার্ট হবে সেটা কর্কট রাশির নবাংশ থেকে শুরু হয়, মিনে এসে শেষ হয়, বর্গোত্তম থাকে লাস্ট অংশটি। তো সেই 3টে যে চরণ আছে সেই চরণ অতিক্রম করতে সময় নেবে 28/1/2025 প্রায় সকালবেলায় 6:42 পর্যন্ত। অর্থাৎ এই সময় শুক্র পরবর্তী প্রায়
4 মাসের জন্য মীন রাশিতে প্রবেশ করবে। তো সেই আলোচনাটা সম্পূর্ণ ডিফারেন্ট হবে, এক্সল্টেড হবে, এবং সেখানে বকরি হবে, নিজভঙ্গ রাজযোগ হবে, রাহু যুক্ত হবে, পরবর্তীকালে শনি যুক্ত হবে, পরবর্তীকালে রবি যুক্ত হবে। একটা এমন সময় আসবে খুব অল্প সময়ের জন্য যেখানে 5টা প্ল্যানেট একসাথে অবস্থান করবে। এখানে রবিকে আমরা প্ল্যানেট হিসেবে কনসিডার করলেও সে স্টার, এবং রাহু ইজ নট সাপোজ টু বি টেকেন অ্যাজ আ প্ল্যানেট। তো এই দুটোকে যদি খানিকক্ষণের জন্য ধরে নিই আর কি আমাদের বলার সুবিধার্থে, তো সেক্ষেত্রে মোটামুটি 14 তারিখ পর্যন্ত, এমন একটা 14ই এপ্রিল পর্যন্ত এমন একটা স্টেট থাকবে যেখানে 5 জন একসাথে অবস্থান করবে একাধিক যোগ তৈরি করে। তো সেটা নিয়ে বিস্তৃত আলোচনা আছে, সেটা যখন সময় আসবে তখন হবে। এখনকার আলোচনাটা আমাদের কুম্ভ রাশি পর্যন্ত। তাই কুম্ভ রাশিতে শুক্র যখন প্রবেশ করে তখন কি হয়? শুক্রের বেসিক নেচার কি? শুক্রের বেসিক নেচার হচ্ছে ভোগ, সুখ, সম্পদ, হ্যাঁ, অর্থাৎ ভোগ পরিষ্কার ভাষায়। এবং সেই ভোগ কিরকম হয়? আমি অনেকবার আপনাদের বলেছি যে শুক্র কালপুরুষের মার্কেশ দ্বিতীয় এবং সপ্তম, সে কালপুরুষের দ্বাদশ ঘরে গিয়ে তুঙ্গ হয়, এক্সল্টেড হয়, এবং তার মূল ত্রিকোণ হচ্ছে কালপুরুষের সপ্তম ঘরে। তো নেচারটা আপনি শুক্রের বুঝুন। শুক্র আপনাকে ফ্যামিলি, ন্যাচারাল ফ্যামিলি, ফ্যামিলি মানে অ্যাট্রাকশন, আমাদের মায়ার বন্ধনে আটকে রাখা। এই সমস্ত এন্টায়ার বিশ্ব ছুটে বেড়াচ্ছে মায়ার বন্ধনের জন্য, যার সোল কারিগরি হচ্ছে শুক্র। সেই জন্য আমি অনেকবার বলেছি যে কলিযুগের যে মেন কারকতা আছে সেটি শুক্র এবং মঙ্গল দ্বারা পরিচালিত, এবং রাহু তার মানে বেয়ারিং এর কাজগুলো করে। তো অনেক সময় এর অভিঘাতকে বাড়িয়ে দেয় বা কমিয়ে দেয়, এটা হচ্ছে রাহুর মেন কাজ। তো যাই হোক, তো শুক্র এখানে মেন খেলোয়াড় আর কি, মেন প্লেয়ার, যে মায়া সৃষ্টি করতে পারে, মায়া রচনা করতে পারে। শুক্র হ্যালুসিনেশন, শুক্র হচ্ছে সিনেমা। সিনেমা যে যিনি বানাচ্ছেন বা যিনি অভিনয় করছেন, যিনি পরিচালক, প্রযোজক, অর্থাৎ সবাই, অল দ্য কাস্টিং ক্যারেক্টার্স, যারা সাপোর্টিভ, সবাই জানে এটা একটা আর্টিফিশিয়াল জিনিস তৈরি হচ্ছে, কিন্তু প্রভূত অর্থ সেখানে লাগানো হচ্ছে, ব্যবসায়িক স্বার্থে হতে পারে, যে কোনো কারণে হতে পারে, যেরকম মানেরই হোক, তার তো একটা ব্যবসায়িক ফ্যাক্টরও থাকে। তো সেটা সে করছে, সিনেমা হোক, নাটক হোক, যে কোনো প্রকারের কোনো তথ্যকে প্রচার করার জন্য হোক। অনেক সময় বিভিন্ন দেশও তার কোনো গুরুত্বপূর্ণ তথ্য, কোনো নাটক, নাটিকা, কোনো রকম হাস্যরসের মাধ্যমে, কৌতুকের মাধ্যমে প্রচার করে, যাতে মানুষের মনের মধ্যে ব্যাপারটা প্রথিত হয়। কারণ মায়াবাদের জিনিসটা মানুষের মনে বেশিক্ষণ ধরে কাজ করে। এর উদাহরণস্বরূপে বলতে পারি, দেখবেন রাস্তা দিয়ে কোনো একটা সুরেলা গান শুনতে শুনতে হয়তো আপনি যাচ্ছেন বা কোনো জ্যামে দাঁড়িয়ে আছেন, হয়তো গানটি বাজছে, দেখবেন খানিকক্ষণ বাদে খুব বেসুরো লোকও গানটি হয়তো গুনগুন করে মনে মনে গেয়ে উঠবেন, যদি গানের একটা সুন্দর রিদিম, সুর থাকে। এটার কারণই হচ্ছে মায়াবাদ আপনাকে অ্যাট্রাক্ট করে নেবে। বাজারে দেখবেন বহু লোক, আমি নিজের এটা অবজারভেশন, পার্ট অফ দি অ্যাস্ট্রোলজি, কাউকে কোনো রকম বিদ্রুপ করার জন্য নয়, দেখবেন বাজারে এক শ্রেণীর লোক থাকে যাদের কাছে অনেক পয়সা থাকে, মানে দে আর মানে ওয়েল অফ ফ্যামিলি থেকে বিলং করে। তারা না সারা বাজার ঘুরে বেড়ায়। তার দুটো মোটিভ আছে, একটা হচ্ছে তিনি হয়তো ভালো জিনিস খুঁজছেন, সব থেকে ভালোটা, সেটার জন্য। নাম্বার 2 যেটা হয় সেটা হচ্ছে তিনি সব থেকে আকর্ষক জিনিসটা খুঁজছেন। একটা মাছ হয়তো সেটা জাস্ট এসেছে, তাজা মাছ বা তাজা শাকসবজি বা এটসেট্রা এটসেট্রা। তো এই যে অ্যাট্রাকশন যে কোনো জিনিসের প্রতি, এই অ্যাট্রাকশনগুলো, বা ধরুন যার কাছে অর্থ নেই, তিনিও দেখবেন বাজারে ঘুরছে, এবং তিনি হয়তো ভাবতে পারেন যে অর্থ আসলে আমি এই জিনিসটা এভাবে খাওয়ার চেষ্টা করব। তো এই যে মানুষকে চালিয়ে নিয়ে বেড়ানো, এই চালিয়ে নিয়ে বেড়ানোটা সম্পূর্ণ কিছু শুক্র করে। এভরিথিং, আমরা যে প্রত্যেক দিন মানুষেরই যে ছোটাছুটি, দৌড় ঝাঁপ, সকালবেলা উঠেই একটা ব্যস্ততা, এটা করতে হবে ওটা করতে হবে, কিছুই করে কোনো লাভ নেই। সবই একটা সিস্টেমেই চলে, এবং সেটা কেউ না কেউ পারফর্ম করে, এবং সেটা সেভাবেই
নদী যেরকম তার আপন খাতে প্রবাহিত হয়, কখনো যদি খাত মনে হয় চেঞ্জ করব, সে তার প্রাকৃতিক নিয়মে চেঞ্জ করে নেয়, ঠিক সেরকম এটা কারুর দ্বারা পরিচালিত নয়, কিন্তু আমরা মনে করি আমরা এখানে খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করছি, কারণ শুক্র। ঠিক সিনেমাতেও ক্ষেত্রে সেরকম, এটা উদাহরণ বলছিলাম। সবাই জানে এখানে যেটা তৈরি হচ্ছে সেটা একটা ফিকটিশিয়াস জিনিস, হতে পারে সেটা কোনো সত্য ঘটনা অবলম্বনে, তাও তো সেটা তো মানে চিত্রাঙ্কিত করা হচ্ছে, তার মানে সেটা ফিকটিশিয়াস। কিন্তু তাও অ্যাকচুয়ালি আমরা কিন্তু সেটা দেখি এবং সেটা থেকে উপভোগ করি। সেরকম কোনো কোনো খুব প্যাথেটিক কোনো সিন বা কিছু হলে আমরা আমাদের ভেতরে এক ধরনের রিয়াকশান হয়। অনেক মানুষকে আমি দেখেছি সিনেমা হলে বসে কাঁদে, এরকম খুব স্বাভাবিক, কারণ সিনারিওটাই তৈরি করে দেওয়া হয়। প্রথম তো যেটা করা হয় সেটা হচ্ছে ডার্ক করে দেওয়া হয়। এই ডার্কনেসটা হচ্ছে শুক্রের ক্ষেত্রে সব থেকে এফেক্টিভ। দেখবেন সন্ধে হয় যখনই, মানে অন্ধকার আসে, তখনই শুক্র জ্বলজ্বল করে পশ্চিম আকাশে ওঠা শুরু করে, অ্যাজ ইফ যেন তিনি জ্বলছেন একা। এটাই শুক্রের বেসিক প্রকৃতি। আমাদের যত সৌন্দর্য, বিউটিফিকেশন, যত রকম আর্ট অ্যান্ড কালচারের ফিল্ড আছে, গান বাজনা, ছবি আঁকা, নাটক, থিয়েটার, স্কাল্পচারিং, এভরিথিং, একটা ব্রাইডাল মেকআপ চলছে, বা সেটা ব্রাইড হোক বা গ্রুম হোক, যারই মেকআপ হচ্ছে, বা কোনো আর্টিস্টের মেকআপ হচ্ছে, ইভেন পশু পাখিকেও সুন্দর করে তাদের সাজানো হয়। একটা গাছ, সেটাকেও সুন্দর করে সাজানো হয়, কাটিং করা হয় সুন্দর করে। তো দিস আর, যেটার মধ্যেই বিউটিফিকেশন, মানে আপনাকে অ্যাট্রাক্ট করছে বস্তুটি, দ্যাট ইজ দ্য ভেনাস বিং অ্যাসোসিয়েটেড উইথ দ্যাট ফেনোমেনন আর কি। এটা হচ্ছে ভেনাসের বেসিক কাজ। এবং আপনাকে ওই অ্যাট্রাকশনটা, নতুন একটা বন্ধু বান্ধবদের গল্প করে এই সিনেমাটা খুব সুন্দর এসছে, দেখতে যাবি বা দেখবি, এই যে অ্যাট্রাকশন কেন হয়, এটা কিছুই নয়, যিনি বলছেন তিনিও জানেন ফিকটিশাস, যাকে বলছেন তিনিও জানেন, কিন্তু অ্যাট্রাকশন তৈরি করবে। শুক্র ইনস্ট্যান্ট মায়া তৈরি করতে পারে, শুক্রকে তার জন্যই তৈরি করা আছে। এবং শুক্রের মায়ার এফেক্ট এত বেশি, মানে এই ধরিত্রীর মধ্যে, অন্তত সৌরজগতের মধ্যে, যে এই মায়ার এফেক্ট থেকে বেরোনোটা অনেক মানে অনেক কঠিন, কঠোর, মানুষের পক্ষেও বেশ কষ্টসাধ্য। অসম্ভব বলবো না, কষ্টসাধ্য। এই শুক্র যখন ন্যাচারালি অপোজিট জেন্ডারের প্রতি অ্যালিউরমেন্ট, প্রেম, ভালোবাসা, লাভ, অ্যাফেকশন, আর্ট, এভরিথিং, আমাদের যত সোসাইটির মধ্যে তার যে গয়নাগাটি পড়ানো, আভরণ যাকে বলা হয়, তার সমস্ত কিছু হচ্ছে শুক্র। ডিজাইন, এই যে ফ্যাশন ইন্ডাস্ট্রি, এভরিথিং, সমস্ত কিছু শুক্রের উপর ডিপেন্ডেন্ট। এন্টায়ার সোসাইটি, এই যে কথা বলছি, এই যে স্মার্টফোন, এভরিথিং শুক্র। যে কোনো জিনিসেরই স্মার্টনেস, যেটা স্পিক অ্যান্ড স্প্যান এবং চকচকে, দ্য ভেনাস বিং অ্যাসোসিয়েটেড উইথ দ্যাট, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। এবং সেটা সর্বযুগে সর্বক্ষেত্রে প্রযোজ্য। তো যার যত সামাজিক অধা যত উপরের দিকে আছে, তিনি দেখবেন তার বাড়ি, তার গাড়ি, তার পোশাক আশাক, খুব রেয়ার কিছু মানুষ থাকবে যারা এগুলো থেকে ডিফারেন্ট, মায়াবাদ দ্বারা খুব একটা সে ইনফ্লুয়েন্সড নয়। বাদবাকি সবাই দেখবেন এগুলোর মধ্যে বেশ ভালো ইনভেস্ট করে, বিপুল একটা প্রাসাদপ্রম বাড়ি বানাবে, খুব দামি দামি গাড়িতে চড়বে, খুব দামি পোশাক পরবে, খুব দামি সেন্ট ইউজ করবে, খুব দামি একটা চশমা ইউজ করলো, স্বাভাবিক এগুলো। কারণ এই ব্র্যান্ড ভ্যালুয়েশনটা শুক্রের, গুডউইল কোনো জিনিসের শুক্রের সাথে যুক্ত। যত রকম কেমিক্যাল, যত রকম ফার্টিলাইজার, যত কেমিক্যাল মেটেরিয়াল আছে, তো সমস্ত কিছু, এই যে বিভিন্ন রকম উইমেন বিউটি প্রোডাক্ট, মেন্স বিউটি প্রোডাক্ট, যে কোনো রকমের, অল আর রিলেটেড টু ভেনাস। তো ভেনাসের বেসিক ক্যারেক্টার এবং শরীরের ক্ষেত্রেও ডেলিকেট পোর্শনকে দেখে, আমাদের রিপ্রোডাক্টিভ অর্গানকে দেখে, আমাদের স্কিনকে দেখে, আইসকে দেখে, আমাদের যে কোনো শরীরের চকচকে অংশ, সেই অংশকে মানে আরও চকচকে করতে সহায়তা করে, যেটা অ্যাট্রাক্ট করে বস্তুকে।
খুব কন্ট্রাস্ট পোশাক পরা, হ্যাঁ, তো সেই ধরনের কাজকর্মের মধ্যেও কিন্তু শুক্র যুক্ত আছে। অর্থাৎ যে মানুষটিকে বিয়ে বাড়িতে দেখবেন যে যিনি বর এবং বউ রয়েছেন, অর্থাৎ ব্রাইড অ্যান্ড গ্রুম, তাদের অতিরিক্তভাবে সাজানো হয়, তার কারণ সেই দিন ফোকাসটা পুরো তাদের ওপরেই থাকে। বহু লোকও সেজে গুজে আসে, কিন্তু তিনিও চায় তার দিকে একটু ফোকাস থাক। আসল উদ্দেশ্য কি? অ্যাটেনশন ডাইভার্ট করবার চেষ্টা করছে, সে নিজের দিকে ফোকাসিং করানোর চেষ্টা করছে। শুক্রের কাজই এটা সবসময়, এবং এর ওপরই পুরো এন্টায়ার সোসাইটি যুক্ত আছে। আপনাকে আমি উদাহরণ দিয়ে বলতে পারি, আপনারা নিজেদের জীবন দিয়ে দেখবেন অ্যাস্ট্রোলজি কিভাবে কাজ করে। যদি 10টা অ্যাডভার্টাইজমেন্ট কখনো টিভিতে আসে পরপর, তার মধ্যে 8টাই অ্যাডভার্টাইজমেন্ট এমন হবে যে টপিকগুলোর উপরে আমি আলোচনা করলাম। অর্থাৎ অ্যাডভার্টাইজ করছে মানে কি? সেই জিনিসটাকে অ্যাট্রাক্ট করছে। খুব এসেনশিয়াল এরকম কোনো অ্যাডভার্টাইজ খুব কমই আসবে, এবং যেটা মানুষ খুব মন ভরে দেখবে, হ্যাঁ, নতুনত্ব থাকবে সেখানে, সেগুলোই অ্যাট্রাক্ট করে। এই শুক্র যখন শনির অ্যাকুয়ারিয়াসের ঘরে প্রবেশ করে, অ্যাকুয়ারিয়াস হচ্ছে ফ্রিডম। শুধু ফ্রিডম নয়, এই ফ্রিডম মানে আপনার স্বাধীনতা এবং স্বেচ্ছাচারিতা, এই দুটোর মধ্যে সমস্ত বিদ্বান, যারা ল মেকিং বডি আছে, যুগ যুগান্তর ধরে যারা আইন লিখে আসছে সমাজকে সংঘবদ্ধ, এবং সমাজের একটা নির্দিষ্ট প্রগতির জন্য আইন নির্মাণ হচ্ছে, আবার পুনর্নির্মাণ হচ্ছে, অ্যামেন্ডমেন্ট হচ্ছে, অনেক কিছু হচ্ছে, যারা তৈরি করে এসছে, তারা মানুষের হিউম্যান রাইটস এই জায়গাটাকে কিন্তু প্রধান গুরুত্ব দিয়েছে। মানুষ, এমন কোনো আইন তৈরি হবে না যেটা মানুষের রাইটকে ভায়োলেট করে কখনো সেই আইন প্রযোজ্য হয়। সেই জন্য খুব গর্হিত থেকে গর্হিত, খুব হিনিয়াস ক্রাইমের সাথে যুক্ত ব্যক্তিও সারা পৃথিবীতে দেখবেন, তাকে পর্যন্ত যখন তাকে কোর্ট অফ ইনকোয়ারি বা ধরুন তাকে কোনো প্রসিকিউশন করা হয়েছে, তার এগেনস্টে চার্জ ফ্রেমড হয়েছে, তো তারপরে যখন তাকে কোর্টে প্রোডাকশন হচ্ছে, তো তখন দেখবেন তাকে জিজ্ঞাসা করেন, জজ সাহেব জিজ্ঞাসা করেন যে আপনার লয়ার কে আছেন, যদি না থাকেন তাকে লয়ারের ব্যবস্থা করে দেন। এতটাই এক্ষেত্রে মানে মানুষের রাইটকে গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের দেশেও মানে জঘন্য থেকে জঘন্য অপরাধ, মানে জেনোসাইড, কালপেবল হোমিসাইড, এরকম ঘটনার সাথে যুক্ত বহু সারা পৃথিবীতে হয়েছে, আমাদের দেশেও হয়েছে, ধরা পড়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এরকম বহু ঘটনা, ইতিহাস পড়েছেন যারা, সবাই জানে। তাদেরও যখন বিচার হয়েছে, তাদেরও কিন্তু পক্ষে একজন আইনজীবী ছিল। আপনি হয়তো বলতে পারেন ঠাট্টা তামাশা করেছে, হয়তো ভালো করে কেস লড়েনি, সেটা নিয়ে তর্ক বিতর্ক হতে পারে, সেটা আমার বলার বিষয় নয় সেটা, কিন্তু আমি বলছি তাকে প্রোভাইড করানো হয়েছে, এটা কখনো নয়। তো এই ঘরটি হচ্ছে জাজমেন্ট, মকর হচ্ছে চার্জ ফ্রেমিং, অর্থাৎ একটি মানুষের ওপরে কোনোভাবে সে কোনো একটা, এবং শনি মানে মনে রাখবেন সেটা কোনো বৃহৎ অপরাধ, পেটি কেসেস আর নট ইনক্লুডেড ওভার দেয়ার। হ্যাঁ, আমি নিজে আইনের পড়াশোনা করেছি, আমার বিষয় বলে আপনাকে আমি বলছি, এটা আমি দেখেছি জীবনের সাথে, যে স্যাটার্ন ওই কে 20 লক্ষ টাকা নিয়ে গেল, কেউ একটা করলো, কেউ কারোর বাড়িতে একটা চুরি হলো, হ্যাঁ, হয়তো কিছু ভ্যালুয়েবলস নিয়ে গেল 20, 25, 30 লাখ টাকা, এইরকম ঘটনার সাথে স্যাটার্ন ইনক্লুডেড নয়। স্যাটার্ন ইনক্লুডেড যেখানে অনেক মানুষ জড়িত আছে, যেখানে অনেক মানুষের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে। অনেক বলতে আপনি কত বুঝবেন? আমি বলবো মিনিমাম 120 জন, অ্যাটলিস্ট 120 পিপল। তো সেটা তার থেকে আপনি নগুণ নগুণ করে বাড়াতে পারেন সবসময়, তবে সেটা সবসময় মানে 120-র কমে নয়। এই সংখ্যক মানুষের যদি একটা বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির সাথে, শুধু ক্ষয়ক্ষতি নয়, সেখানে জানমালের ক্ষতির সাথে যুক্ত, সেই রকম ক্ষতির সাথে যখন যুক্ত থাকে, তখন এই মকরের স্যাটার্ন চার্জ ফ্রেম করে তার এগেনস্টে। আপনারা দেখবেন যখন মকর রাশি দিয়ে স্যাটার্ন গেছে এবং ধনিষ্ঠা নক্ষত্রে ঢোকার পরেও কুম্ভের ঘরে যখন গেছে, তখন দেখবেন সারা পৃথিবীতে সেই জাতীয় ঘটনা হয়েছে।
বহু মানুষের দিকে অঙ্গুলি উঠেছে যারা কিন্তু এরকম বৃহৎ ঘটনার সাথে যুক্ত আছে। জীবন দিয়ে উপলব্ধি করবেন, তাহলেই বুঝতে পারবেন। এবং কুম্ভ হচ্ছে তার জাজমেন্টের জায়গা, অর্থাৎ চার্জ তো ফ্রেম হলো, তা অপরাধীকে ধরা হলো, ইনভেস্টিগেশন হলো, তারপরে তো তার ট্রায়াল হবে, তারপরে তার সাজা ঘোষণা হবে। যদি প্রমাণিত হয় বিফোর দ্য কোর্ট যে তিনি অপরাধী, তাহলে তার সাজা ঘোষণা হবে, কোনো নির্দিষ্ট কোয়ান্টাম অফ পানিশমেন্ট হবে। সেটা দৈহিক, আর্থিক আলাদা আলাদা, বা দৈহিক আর্থিক একসাথে, বা শুধু আর্থিক হতে পারে, বিভিন্ন রকম মোড অফ পানিশমেন্ট আছে, তো সেটা হবে। তো এই ঘরটি হচ্ছে জাজমেন্টের ঘর। জাজমেন্ট যে ঘর থেকে দেয়া হয় সেই ঘরের প্রথম লক্ষণ কি? সেই ঘরের প্রথম লক্ষণ হচ্ছে যে মানুষ জাজ হবেন তিনি আনবায়াসড, তিনি কাউকে চেনেন না। অপরাধীর কাঠগড়ায় যদি তার কোনো সন্তান সম ব্যক্তিও থাকেন, তিনি তখন তাকে চেনেন না ঘরে গিয়ে। ওই জন্যই বহুবার বলেছি যে ভগবানকে যখন পরমাত্মা হিসাবে বলবেন, যে পরম আত্মা, যে দ্য সুপ্রিম সোল, তখন খুব ভেবে বলবেন। পরমাত্মা মানে হচ্ছে ভগবান তখন জাজমেন্টের জায়গায় থাকে। তো মানে আমার গুরুদেব এভাবে বলতেন যে আপনার বাবা যদি জাজ হতেন, তাহলে আপনি তাকে কোথায় মিট করতে পছন্দ করতেন? কোর্টে গিয়ে না ঘরে বসে? ধরুন আপনি একটা ভুল করেছেন, কোর্টে গেলে তো তাহলে অ্যাজ পার লই আপনার বিচার হবে, কিছু সেখানে সে কিছু এক্সেম্পট করতে পারবেন না। বাড়িতে আসলে তবু না হয় খুব বড় অপরাধ না হলে তাকে বুঝিয়ে সুঝিয়ে একটা পথে আনা যেতে পারে, বা তাকে আইনি সহায়তা দেওয়া যেতে পারে। কোর্টে গেলে নো অপশন। সেই জন্য ভগবানকে যারা পরমাত্মা বলে বলেন, তারা মানে সবকটা ওয়ার্ডের একটা কোর মিনিং আছে। হ্যাঁ, তো সেই কোড মিনিংয়ে ভগবান বলা মানে তার সাথে প্রেমময় সম্পর্ক, যেখানে আপনি তার সাথে যে কোনো ফরমেশনে যুক্ত হতে পারেন। যে কোনো, ভগবান পূর্ণ, সেই জন্য তাকে যে কোনো ফরমেশনে যুক্ত হতে পারে। তো কেউ তাকে সখা হিসাবে দেখছে, কেউ সখী হিসাবে দেখছে, কেউ পুত্র হিসাবে, কেউ পিতা হিসাবে, কেউ দাদু হিসাবে, কেউ তাকে শত্রু হিসাবে, কেউ তাকে পরম বন্ধু হিসাবে, কেউ তাকে পরম পরম বন্ধু হিসাবে। ভগবানের সাথে আপনি যে কোনো সম্পর্ক স্থাপন করতে পারবেন, সেই জন্য ভগবান সবার উপরে। কিন্তু পরমাত্মা যখনই বলবেন, সে তখন জাজ। সেই আমাদের সোল যেটা আছে, পরমাত্মার অংশ, এখানে বসে থেকে সে সব কিছু অবজার্ভ করে, এবং আমাদের সারা জীবনের যে অ্যাক্টিভিটিস সেটা রেকর্ড হয় এখানে। যেরকম প্লেনের মধ্যে ব্ল্যাক বক্স বলে একটা বস্তু থাকে, প্লেন যখন ওড়ে কি অবস্থায় উঠছে দেখবেন। এই দুর্ঘটনা একটি ঘটলো, আমি আজকে 26 তারিখ রেকর্ড করছি, রিসেন্টলি দেখলাম। এখন দুর্ঘটনার যোগ আছে এরকম, তো সেটা যত কম হয় সেটাই ভালো, মানে অ্যাভিয়েশন সেক্টরে আর কি। তো সেটা দেখবেন, ওই যারা সার্চিং টিম আছে তারা গিয়ে ব্ল্যাক বক্সটা প্রথম খোঁজে, কারণ ওখানে শেষ মুহূর্তের পর্যন্ত রেকর্ডিংটা আছে যে কী কারণে দুর্ঘটনাটা ঘটলো, এবং যাতে পরবর্তীকালে যত প্রাণহানি ঘটেছে সেটাকে তো আর চেঞ্জ করা যাবে না, পরবর্তীকালে যাতে সেই সমস্যাটা থেকে অ্যাভয়েড করা যায় যদি যন্ত্রাংশ ঘটিত বা অন্যান্য কোনো সিগন্যালিং ত্রুটি হয়। তো সেরকম আমাদের ব্ল্যাক বক্স হচ্ছে আমাদের সোল। তো আমরা সারা জীবন যেটা বের করি, আমাদের সোলেরই উত্তরণ বা অবতরণ ঘটে। বাকি জায়গার বডির কিছু হয় না। আপনি যত বড়ই বডি বানান না কেন, আর বডি বিল্ডার হন না কেন, আপনার সোল ওইটুকুই, একটা চুলের 10,000 ভাগের 1 ভাগ, এটাই তার আয়তন দেওয়া হয়েছে। শাস্ত্র বলেছে, আমি সেটাকে ডিনাই করতে পারি না। তো সেই হিসাবে বলছি, এই ঘরের কাজ হচ্ছে প্রোক্লামেশন অফ জাজমেন্ট। তো যিনি জাজ করবেন তিনি হচ্ছেন আনবায়াসড, যে অংশ থেকে গেছিলাম আমরা। 2 নম্বর হচ্ছে তিনি ফ্রিডম, তার পূর্ণ স্বাধীনতা আছে যে কোনো রকম জাজমেন্ট দেওয়ার। কিসের ওপর দাঁড়িয়ে? যার ওপর দাঁড়িয়ে ট্রায়ালটা হয়েছে, এবং যার ওপর দাঁড়িয়ে তিনি অর্ডার কপিটা লিখেছেন, যে এর পক্ষে এটা আছে, এর পক্ষে এটা নিয়ে, এর পক্ষে এটা আছে, এটা নিয়ে, এরকম করে তিনি একটা অর্ডার লিখেছেন। এবং আগে জুরি সিস্টেম ছিল, এখন নেই, ডিরেক্টলি তিনি তার প্রোক্লামেশন করছেন, জাজমেন্ট দিচ্ছেন। তো এই ঘরকে
জাজমেন্ট বলা হয়। তো জাজমেন্টের কাজ হচ্ছে পূর্ণ স্বাধীনতা, যেখানে কোনো পক্ষপাত নেই এবং যেখানে কোনো বহির্গত বা অন্তর্গত কোনো চাপ নেই, চাপহীন, ভয়হীন, কোনো রকম পক্ষপাতহীন অবস্থায় একটি ব্যক্তি, একজন ন্যায়াধীশ, তিনি তার জাজমেন্ট দিচ্ছেন। সে যে যার এগেনস্টে দিন না কেন, তাতে কিচ্ছু এসে যায় না, তিনি অ্যাজ পার ল দিচ্ছেন। দ্যাট ইজ দ্য মেইন থিং অফ কুম্ভ, অ্যাকুয়ারিয়াস। সেই জন্য এই ঘরে এসে মানুষের মধ্যে ফ্রিডম, তার স্পিচ, তার অ্যাক্টিভিটিস সব কিছু বাড়ে। কিন্তু বারবার বলছি, স্বাধীনতা এবং স্বেচ্ছাচারিতা এই দুটো এক জিনিস নয়। আমরা একটা সোসাইটিতে বসবাস করি, আপনার রাত্রির 11টার সময় মনে হলো আপনি একটা পুরো ভলিউমে গান চালিয়ে দিলেন, তো কেউ এসে আপনাকে বললো যে আপনি বললেন আমি আমার বাড়িতে গান চালাচ্ছি, তো সেই লোক বলবে আওয়াজটাও আপনার বাড়ির মধ্যে রাখুন, আমার বাড়িতেও আছে গান শোনার যন্ত্র, তাতে আমিও চালাতে পারতাম। তো এটাকে স্বাধীনতা বলে না। স্বাধীনতা মানে সবার স্বাধীনতার মধ্যে একটা নিয়ন্ত্রণ থাকবে, তবে ব্যাপারটা হবে। রাস্তায় মনে করুন যিনি ট্রাফিক কন্ট্রোলার আছে, তিনি মনে করুন হঠাৎ করে চলে গেলেন, এটা হাইপোথেটিক্যাল কথা বলছি, এবার যার যা মনে হচ্ছে যেদিকে খুশি গাড়ি চালাচ্ছে, তো কী হবে, খানিকক্ষণ মধ্যে জামজট, দুর্ঘটনাও ঘটে যেতে পারে। তো আপনাকে যে যিনি ট্রাফিক কন্ট্রোল করছেন, তিনি যে একটা দিকে হাত দেখাচ্ছেন গাড়িকে, আরও একটা দিকে হাত দেখিয়ে আরও দুটো দিক পাস করাচ্ছেন, তার মানে ওই অবস্ট্রাকশনটা কি অ্যাকচুয়ালি অবস্ট্রাকশন তৈরি করার জন্য, না অবস্ট্রাকশন যাতে না হয় তার জন্য? কারণ তাকে তো চারদিকের গাড়ি ছাড়তে হবে, কিন্তু পর্যায়ক্রমে ছাড়তে হবে। হ্যাঁ, পর্যায়ক্রমের বিষয়টি হচ্ছে এই ঘরের। সুতরাং এই জন্য শনি এই ঘরে যে স্বাধীনতা দেয়, সেই স্বাধীনতার মধ্যে একটা কাঠামোগত পূর্ণতা আছে, যেখানে প্রত্যেক মানুষ তার নিজ নিজ স্বাধীনতার যে ক্ষেত্র, সেটাকে তার রেসপেক্টিভ জোন অনুসারে ইউজ করতে পারে। কেউ যদি অধিক মাত্রায় ইউজ করবার চেষ্টা করে, তখন তাকে কিন্তু কাটেল করা হবে তার জায়গায়। যেই বেশি বাড়াবাড়ি করবে, তাকে ন্যায়াধীশ তাকে দণ্ড নিক্ষেপ করবে এবং প্রোক্লামেশন হবে। এই জায়গাটায় শুক্র যখন প্রবেশ করে, শুক্রের মধ্যেই নিয়ন্ত্রণ নেই। শুক্র মানে কি, সেই উচ্চ স্বরে গান বাজিয়ে সে হয়তো তার মতন করে উল্লাস করছে, এটা হচ্ছে শুক্রের প্রকৃতি। শুক্রের মধ্যে কোনো নিয়ন্ত্রণ নেই, কোনো সময় জ্ঞান নেই, সময় বোধ নেই, সে একদম ভাবের মধ্যে রয়েছে একটা। তো এবং স্বাধীনতাটাকে সে এত বেশি উপভোগ করে যে অন্যের স্বাধীনতা সেক্ষেত্রে বিঘ্নিত হচ্ছে কিনা সেই বোধটিও থাকে না। শুক্র এমনিও খুব শ্যালো হয়, সেই জন্য শুক্রের মধ্যে সেকেন্ডারি ক্রিয়েটিভিটি থাকে, প্রাইমারি ক্রিয়েটিভিটি খুব কম থাকে। পরিচালক যেভাবে দেখিয়ে দেন, যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস আছেন তারা সেভাবে অভিনয় করেন। এখানে মেন কারিগর পরিচালক, তিনি ধরবেন, মানে তিনি যদি সেরকম বাঘা পরিচালক হন, তিনি কখনো এক চুল এদিক ওদিক করতে দেবেন না। এবার অভিনেতা অভিনেত্রীরা তাদের স্কিল অনুসারে সেটাকে ফুটিয়ে তোলেন, কিন্তু বেসিক যে কাঠামো সেটা কিন্তু পরিচালকই নির্মাণ করে দেবে সেই সময়কার ভারিক্কি অনুসারে। সেই কাঠামো ক্রস করার ক্ষমতা কারণ নেই, করলেই তিনি রিটেক করাবেন আবার। এটা হচ্ছে রবি আর শুক্রের মধ্যে বেসিক পার্থক্য। তো রবি এবং চন্দ্র এবং শনি হচ্ছে প্রাইমারি ক্রিয়েটিভিটি। তো শুক্র এখানে এসে যেটা চেষ্টা করবে, এই অবাধ স্বাধীনতাটাকে সে স্বেচ্ছাচারিতার দিকে দেওয়ার চেষ্টা করে, কিন্তু শনি এখানে অলরেডি বসে আছে। সুতরাং শনি এখানে বসে থাকার জন্য সেখানে সে লাগাম পড়াবে, তার ফলে সমস্ত কাজই শুক্র করবে, কিন্তু নিয়ন্ত্রিতভাবে, অর্থাৎ তার একটা মাত্রা এখানে শনি বেঁধে দেবে। 2 নম্বর হচ্ছে 20 তারিখ পর্যন্ত, 20 জানুয়ারি মঙ্গলের অষ্টম দৃষ্টি এখানে আছে, মানে কুম্ভের ঘরে আছে। তো যার ফলে মঙ্গলের দৃষ্টি যদি কখনো শুক্রের ওপর থাকে, দেখবেন শুক্র এবং মঙ্গল নিয়ে আমি একাধিকবার বলেছি, যারা অনেক দিন ধরে অনুষ্ঠান শোনেন তারাও শুনে শুনে বীতশ্রদ্ধ আর কি, একই কথা, তবুও বলছি, এরা দ্বিধাদোষ এবং সমসপ্তমে অবস্থান করে। ফ্যাক্টর হচ্ছে এখানে এটা খুব গুরুত্বপূর্ণ, শুক্র এবং মঙ্গল একই কাজ করে, কিন্তু দুজনের
মোডাস এক, কিন্তু ওয়ে অফ অ্যাক্টিভিটিস ডিফারেন্ট। শুক্র যে কাজটা ন্যাগিং করে বা প্রলোভন দেখিয়ে বা ধরুন এক ধরনের, খুব খারাপ শব্দ ইউজ করছি, মার্জনা করবেন, ব্রাইবরি দিয়ে, হ্যাঁ, উৎকোচের মাধ্যমে, অর্থাৎ একটু টিল্টিং পথে যাওয়ার চেষ্টা করে, যেখানে শ্রম কম। শুক্র পরিশ্রম পছন্দ করে না, শুক্র ভোগ করা পছন্দ করে। পরিশ্রম অন্য লোক করে দেবে, শুক্র সেটা ভোগ করবে। আর শুক্রের পরিশ্রম সাধারণ পরিশ্রমের মতন হয় না, ডিফারেন্ট পরিশ্রম হয়। একজন চিত্রশিল্পী, সে কি অফিসে চাকরি করার মতন ছবি আঁকেন কখনো? বা যিনি একজন নাট্যকার, যিনি গল্প লেখেন, যে অফিসে যায়, যে ব্যবসা করে, তার মতন করেন? সেটা তো একটা মাইন্ডসেটের কাজ। মাথায় একটা চিন্তা আসবে, সেটা একটা প্রকিউরমেন্ট আছে, এবার সেটাকে সে ক্যারেক্টার অনুসারে নামাবে। হয়তো রাত্রি 2টোর সময় তার মনে হলো লেখা দরকার, 2টোর সময় লিখবে। কিন্তু যারা কাজ, চাকরি করে, ব্যবসা করে, তাদের তো স্কুল কলেজের মতো একটা টাইম আছে, এই জন্য ডিফারেন্ট তাদের শিডিউল সবসময়। তো শুক্রের কাজের সাথে পরিশ্রমের থেকে অনেক বেশি তার যে আবেগ অনুভূতি সে কাজের, সেটা বেশি পরিমাণে যুক্ত থাকে। এই জন্য শুক্র বহু জায়গায় মাত্রাহীন হয়ে পড়ে। শুক্রের আবেগ অনেক বেশি, মাত্রাহীন আবেগ, এটা কন্ট্রোল করা, এবং সেই আবেগ সবসময় অর্থ দিয়ে কিনতে হয়। অর্থাৎ আমি বিলাসিতা করবো, এটি দামি হোটেলে থাকবো, তো তার হয়তো ভাড়া হচ্ছে 10,000 টাকা পার ডে, যেটা আমি 3,000 টাকার একটা হোটেলে থাকলেও খুব কমফোর্টেবলি থাকতে পারতাম। কিন্তু আমার সেখানে ওই ব্র্যান্ড ভ্যালুয়েশন, লোক দেখানো, 4টে সেলফি ছবি তুলে পোস্ট করে দিলাম, দেখো আমি। বা দেখবেন আজকালকার বহু, আপনি দেখতে পাবেন গাড়ি কিনলে লোকে একটা কিছু একটা কিনলে পরে দেখবেন এই ছবি পোস্ট করে সঙ্গে সঙ্গে। খারাপ ভালোর বলার অধিকার বা এখতিয়ার দুটোর কোনোটি আমার নেই। আমি বলছি টেন্ডেন্সিটা শুক্রের, অর্থাৎ ওটাকে কিনে কোনো মানুষ কোনো জিনিস কেনে, তার তো একটা নেসেসিটি আছে। শুক্র নেসেসিটির বাইরের জিনিস। অর্থাৎ আপনি অফিস যাবেন, আপনার একটা 5-6 লাখ টাকার গাড়ি হলেই হয়ে যায়, কিন্তু সেই গাড়িটা যখন আপনি 15 লাখ টাকা দিয়ে কিনবেন, দ্যাট মিনস আপনি নেসেসিটির বাইরে চলে যাচ্ছেন। তো সেটা তো আপনার কেন করছেন? 5টা লোক দেখবে, বাবা এই লোকটি অনেক ক্ষমতাবান লোক, অনেক বড় দামি গাড়ি চড়ে, এই যে বলবে আপনাকে, এই বলাটার মধ্যে যে একটা অদ্ভুত অনুভূতি আছে এক ধরনের, এই অনুভূতিটাই হচ্ছে শুক্র। তো হয়তো আমি বোঝাতে পেরেছি জায়গাটা, আর না পারলে দুঃখিত। তো শুক্র যখন এই ঘরে যাবে না, তো দুটো প্ল্যানেট দ্বারা বাউন্ডেড থাকবে। নর্মালি যদি গোচর করতো, যখন শনি থাকতো না, বা থাকলেও যদি সে রাহু নক্ষত্রের মধ্যে থাকতো তাহলে বেটার। কিন্তু শুক্র যখন এখানে প্রবেশ করেছে, এখন শনি রাহু নক্ষত্রে পরশুদিন ত্যাগ করে বৃহস্পতির নক্ষত্রে ঢুকে যাবে। তো তার ফলে এ যখন প্রবেশ করবে শুক্র 28 তারিখ, সেও তখন ফুল ফ্লেজেডলি বৃহস্পতির নক্ষত্রে, ফলে কন্ট্রোলিং ফ্যাক্টরটা থাকবে, কারণ শুক্রের ঘরেই বৃহস্পতি আছে এবং সে বকরি রয়েছে, তার ডিসপোজিটারের ঘরেই রয়েছে। ফলে বৃহস্পতির মধ্যেও নিয়ন্ত্রণ বোধটা কিন্তু থাকবে। সেও কিন্তু বৃহস্পতির মধ্যেও কিন্তু ইন্ডালজেন্স দেওয়ার হ্যাবিট আছে, কারণ বৃহস্পতির ঘরেই শুক্র এসে তুঙ্গ হয়। ইন্ডালজেন্স দেওয়ার বৃহস্পতি, কিন্তু বৃহস্পতি মার মতো ইন্ডালজেন্স দেয়। বৃহস্পতি কোনো কুবন্ধু বা অসৎ কোনো সাথীর মতন দেবে না যে আপনাকে বিপদে পরিচালিত করবে। কিন্তু মা যেরকম ইন্ডালজেন্স দেয়, ছোটোখাটো অপরাধ করলো তো বাবার থেকে একটু লুকিয়ে রাখলো যাতে বকাবকি না করে, বা যতটা বকাবকি করা দরকার তার থেকে কম করা হলো, এই ধরনের প্রবৃত্তিটা থাকে। শুক্র এখানে ন্যাচারালি সেই কাজটা করে। তো আমাদের ইন্ডিভিজুয়ালের মধ্যে যেটা আমরা দেখতে পাবো, যে আমাদের মধ্যে কোনো সম্পর্ক যদি, বিশেষত নারী পুরুষের মধ্যে স্বাভাবিক সম্পর্ক, সেটা যদি কোনো কারণে ভেঙে গিয়ে থাকে, সেটার রিস্টাবলিশমেন্ট হওয়ার মতন জায়গা এখানে আবার নতুন করে তৈরি হবে। যারা ধরুন বাড়ি কোনো কারণে হাফ ডান করে রয়েছেন, বাড়ির পুনর্নির্মাণ হচ্ছে না, সেই জাতীয় কাজ এখানে করতে পারবেন। 3 নম্বর হচ্ছে, কারোর যদি মনে করুন কোনো উৎপাদনশীল এরকম কোনো কর্ম আছে, সেটা ম্যানুফ্যাকচারিং হতে পারে, বা ধরুন কোনো জৈব উৎপাদনশীল, হয়তো ধান ভাঙানোর জায়গা, গম ভাঙানোর জায়গা, বা বিভিন্ন হ্যাচারি, পোলট্রি, বা এগুলো
তো বা ধরুন মৎস্য শিকার, এই ধরনের কাজ, এগ ডিমের ব্যবসা, এই ধরনের কাজ যদি কোনো কারণে দেখেন, যেগুলো আর কি আমরা বলি যে জীবন্ত আর কি, সেই ধরনের কাজ যাদের আছে, ইভেন এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিসও সেই জাতীয় কাজও কিন্তু রিজিউম হওয়ার খুব ভালো যোগ রয়েছে। যারা বিভিন্ন ফার্টিলাইজার, ফার্মাসিউটিক্যাল বা ধরুন যেটা ওষুধপত্র, ডায়াগনস্টিক সেন্টার, এই সমস্ত কাজকর্ম করেন, তাদের জন্য কিন্তু খুব বেটার টাইম এটা শো করছে। ইন অল আসপেক্ট এটা কিন্তু ভালো সময়। সব থেকে বড় কথা, মানুষের মধ্যে ফ্র্যাঙ্ক অ্যান্ড ক্যান্ডিড অ্যাক্টিভিটিস তৈরি হয়, যার মাধ্যমে মানুষ বলতে পারে নিজের মত বা পথ, সেটার একটা আদান প্রদান করা, সেটা সে একটা নিয়ন্ত্রণের মধ্যে করতে পারবে। নিয়ন্ত্রণ কিন্তু এখানে শনি এবং ছাড়তে দেবে না, এবং মঙ্গলও 20 তারিখ পর্যন্ত আটকে রাখবে। তো শেষের দিকে একটুখানি ঢিল হতে পারে অন্তত লাস্ট নবাংশটা, কিন্তু সেটাও যে খুব বেশি ইফেক্টিভ হবে তা নয়। তার ফলে এটা একদিকে মানে ব্লেসিং ইন ডিসগাইজ। এই মুহূর্তে যা প্ল্যানেট পজিশন আছে, তাতে যদি অতিরিক্ত পরিমাণে জায়গাটাকে দিয়ে দেওয়া হয়, যেখানে মানুষকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করার মতন কোনো অপারেটর না থাকে, তাহলে কিন্তু বিষয়টি বেশ সংবেদনশীল হয়ে পড়তে পারে। কারণ সময় বারবার বলেছি যে গন্ডগোলের আছে, এবং পূর্ণ মাত্রায় ঠিক হতে কিন্তু সেটা 29 এপ্রিল পর্যন্ত ওয়েট করতে হবে। তারপরে থিংস উইল বি বেটার পরবর্তী 1.5-2 মাসের মধ্যে। আচ্ছা, নাম্বার 4 যেটা আছে, সেটা হচ্ছে শুক্র এখানে থাকাকালীন কিন্তু আমাদের যারা ধরুন ফরেন ট্রেড কোনো কারণে আটকে রয়েছে, কোনো ফরেন ডকুমেন্টেশন আটকে রয়েছে, যেগুলো ঠিক করে দিলে পরে আপনি সেখানে যেতে পারেন, সেই ধরনের কাজও কিন্তু এক্ষেত্রে খুব গতি নেবে আর কি, এবং খুব লেজিটিমেট ডকুমেন্টস যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু পজিটিভ ইফেক্ট আপনি অনায়াসে পেয়ে যাবেন। নাম্বার 7 যেটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যাদের ক্ষেত্রে বিভিন্ন কিডনি রিলেটেড বা ধরুন লিভার রিলেটেড কোনো সমস্যা থাকে, তারা কিন্তু এই সময় বেশ কিছু বেটার এলিমেন্ট কিন্তু আপনারা পাবেন এক্ষেত্রে। তো এই ব্যাপারগুলোতে খেয়াল রাখবেন, যাদের রিউমেটয়েড প্রবলেম আছে, সেই প্রবলেম কিন্তু এই সময় একটু এনহ্যান্সড হতে পারে। আমি যখন প্রত্যেকটা রাশি লগ্নের ক্ষেত্রে লগ্নের ক্ষেত্রে বলবো, আমি সেরকম কোনো ডিজিজ না দেখলে আমি সেটা বলবো না, কারণ আমি সারা মাসের এটা আমি অলরেডি বলে দিয়েছি, সেটা হয়তো আজকে বা কালকে ছেড়ে দেবে। তো সেক্ষেত্রে আমার ডিটেলড বলা আছে জানুয়ারি মাসে, আর এই শুক্রের গোচরটা 28শে জানুয়ারি পর্যন্ত। আমি যখন সারা মাসেরটা বলেছি, সেখানে আমি চেষ্টা করেছি কোনো মেজর ডিজিজ নিয়ে যদি বলার, যেটাকে আমি ইম্পর্টেন্স অলওয়েজ দিই, সব থেকে বেশি দিই, তো সেটা আমি অলরেডি মেনশন করে দিয়েছি সেক্ষেত্রে। কিন্তু আমি এখানে কমন জায়গাগুলো বলে রাখছি। রিউমেটয়েড প্রবলেম যাদের আছে তারা সাবধানে থাকবেন। আর 3 নম্বর হচ্ছে যাদের কোনোভাবে বোন ম্যারোতে কোনো সমস্যা রয়েছে, কোনোভাবে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি রয়েছে, শরীরের বিভিন্ন প্যারামিটার দিয়ে আপনি বুঝতে পারেন, তারা সাবধানে থাকবেন। নাম্বার 4 হচ্ছে যাদের কিডনি রিলেটেড কোনোভাবে কোনো স্টোন হওয়া বা নেফ্রনের অ্যাক্টিভিটিস কম আছে, তারা খেয়াল রাখবেন। 5 নম্বর হচ্ছে কোনো রানিং অবজেক্ট, সেটা এমন হতে পারে, মনে করুন আপনি একটি ট্রেন ধরবার জন্যই হয়তো একটু জোরে রান করছেন, বা কোনো ভেহিকেল ধরার জন্য, খুব সাবধানে। প্রথম কথা তো বলবো না করাই ভালো। যদি সেটা একান্তই করতে হয় দৌড়ে, তাহলে খুব সাবধানে। আর ভেহিকেল যারা চালান, সেটা যে কোনো সাইকেল থেকে একেবারে বড় হেভি ভেহিকেল পর্যন্ত খুব সাবধান। এটা কিন্তু ভেরি ভেরি অ্যাক্সিডেন্টাল প্রোপেন্সিটি এ সময়টা একটু হাই থাকবে। নর্মালি শীতকালে উত্তর ভারতে এত কুয়াশা পড়ে, যার জন্য এই রেটটা একটু বেশিই থাকে খুব জেনারেলি। কিন্তু এইবার প্ল্যানেট পজিশন এমন আছে, জায়গাটা একটু সেন্সিটিভও আছে। সুতরাং যারা গাড়ি চালাচ্ছেন এবং যারা পথচারী বা ধরুন রাস্তাঘাটের পাশে, এখন তো আমি
একটা সচরাচর জিনিস লক্ষ্য করি, কোনো একটা চায়ের দোকান, যে যেভাবে খুশি বাইক রেখে সেখানে দাঁড়িয়ে চা খাচ্ছে। বাইক রাখতে রাখতে অনেক সময় একটা রাস্তা ক্রস করে চলে গেছে। হ্যাঁ, কিন্তু ব্যাপারগুলো খুব সাধারণ হয়তো মনে হলেও ভয়ানক বিপদ হতে পারে এখান থেকে। এইরকম মানে গাফিলতিগুলো করবেন না আর কি। এগুলো প্রথম কথা তো শোভনীয় নয়, আনলফুল অ্যাক্টিভিটিস। 2 নম্বর হচ্ছে খুব ভয়ানক রকম দুর্ঘটনা, মানুষের জীবন চলে যেতে পারে। এর থেকে বড় লস কিছু হতে পারে না একটা সামান্য একটা কাজের জন্য। তো যার চলে যেতে পারে সেই মানুষই উপলব্ধি করতে পারে, সুতরাং সেটা না ঘটাই বাঞ্ছনীয়। বা যারা মনে করুন যে অনেক দূরে পরিবহনের কাজ করছেন, যাত্রীদের নিয়ে যান, তারাও এত তাড়াহুড়োর দরকার নেই যে সামান্য একটু তেল সেভ করার জন্য আমি অত্যন্ত স্পিডেই গাড়ি চালাবো। আমি বারবার বলছি, ভেহিকেল থেকে কিন্তু এই সময় হাই রিস্ক জোন আসতে পারে, এবং সেটা কিন্তু এভিয়েশন সেক্টরেও আসতে পারে। অলরেডি একটা ফল আমি দেখলাম যে কাজাকিস্তান এরিয়াতে একটা হয়েছে এরকম ঘটনা। কিন্তু ঈশ্বর না করুক, আমার কথা যেন হয়, এরকম কিন্তু ঘটনার যোগ আছে। ইভেন স্কিড করা, এরকম ধরনের জায়গা খুব সাবধান। যারা ফুটবল বা এই ধরনের হকি বা ধরুন অ্যাস্ট্রোটাপের উপরে খেলা হচ্ছে, টেনিস খেলা হচ্ছে, এখানে কিন্তু স্কিড করার জায়গাটা একটু বেশি রকমের আছে। ফলে যারা পাহাড়ে টাহাড়ে ঘুরতে যাবেন তারা তেমন হলে শুয়ের তলা যাতে স্পাইক থাকে সেই ধরনের জুতো ব্যবহার করবার চেষ্টা করবেন, সেটা বেটার ফল প্রদান করবে। গাড়ির ক্ষেত্রেও তাই, রিসোলিং টায়ার বা এই সমস্তগুলোকে ইউজ করবেন না। এটা আপনার শুধু নয়, কোনো ইনোসেন্ট মানুষও কিন্তু এর দ্বারা অ্যাফেক্টেড হয়ে খুব বড় রকম সমস্যায় পড়ে যেতে পারে। যারা নির্মাণ শিল্পের সাথে যুক্ত রয়েছেন তারাও কিন্তু নিজের মাথার দিকে খেয়াল রাখবেন। মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য বলে দিই, দেখুন 2nd এবং 7th হাউসের লর্ড 11th হাউসে আসছে, তো ন্যাচারালি কাজের জায়গায় আপনাকে প্রফিট দেবে এবং আপনার এক্সপ্যানশন অফ বিজনেস বা ধরুন এক্সপ্যানশন অফ ওয়ার্ক অ্যাক্টিভিটিস কিন্তু উইল বি এনহ্যান্সড, বাড়বে সেটা, এবং অনেকটা অংশেই বাড়বে। নাম্বার 3 হচ্ছে পরিবারের মধ্যে সলিডারিটি বা বন্ধু বান্ধবেদের মধ্যে বেশ সলিডারিটি জায়গাটা বাড়বে। মিড টার্মে কোনো মানিটারি গেইনও আছে, বা মানিটারি গেইনের জন্য আপনি কিছু টাকা পয়সা সেভ করারও কিন্তু এ সময় চেষ্টা করবেন। ফ্যামিলির মধ্যে কিন্তু ইন্টিগ্রিটি বা এই জায়গাটা বেটার থাকবে যদি আপনি কোনো ফাউল প্লে একান্ত না করেন কথাবার্তার দ্বারা। আর ছোটোখাটো ভ্রমণ বা সেই যোগও রয়েছে, তবে সেফটি সিকিউরিটিগুলো বজায় রাখবার চেষ্টা করবেন। বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য বলে দিই, লগ্নপতি এবং 6th হাউসের লর্ড 10th হাউসে রয়েছে। কাজের জায়গায় কিন্তু এই সময় আপনাকে যথেষ্ট স্বীকৃতি দেবে, প্রোভাইডেড আপনাকে কিন্তু অ্যাকাউন্টেবিলিটিও মেনটেন করতে হবে। শুধুমাত্র ওইটার দিকে তাকিয়ে থাকলে হবে না যে আমি খুব দক্ষ ছিলাম, কোনো এক সময় ছিলাম, ঠিকই আছে, বর্তমানেও সেই পারফরমেন্স কিন্তু আপনাকে দিতে হবে। মনে রাখবেন, শনি থাকলে পরে কিন্তু আপনি কোনোদিন কোনো এক সময় যা কাজ করেছেন তা তো করবেনই, কিন্তু বর্তমানেও আপনাকে ফুল ফ্লেজেডলি সেই কাজটার সাথে কিন্তু সহাবস্থান করতে হবে। আপনার যদি কোনোভাবে কোনো রকম ডেট থাকে, বা ধরুন কোনো কিছু মর্টগেজ করে কোনো প্রপার্টি আপনি করেছেন বা করবার চিন্তা ভাবনা করছেন, তাহলে এ সময় কিন্তু আপনি এরকম যোগ পাবেন। এটা নাম্বার 1। দ্য নাম্বার 2 থিং ইজ দ্যাট, যে আপনার কিন্তু যদি পূর্বে এরকম কিছু করা হয়ে থাকে সেখান থেকে প্রেশার আসতে পারে যে সেই টাকাটা আপনি রিপে করুন। তো যদি কোনোভাবে আপনার অ্যাসেন্ডেন্ট রাহু কেতুর সাথে কম্বাইন থাকে তাহলে কিন্তু ডেফামেশন হওয়ারও কিন্তু যোগ আছে। ইভেন যদি আদ্রা নক্ষত্রে রাহু অবস্থান করে যায়, ধরুন 82 এরকম সময় জন্ম, তাহলেও কিন্তু সেই যোগ তৈরি হচ্ছে। তো সাবধান সে ব্যাপারে ডিল করবার ক্ষেত্রে। যারা বিভিন্ন রেডিমেড গার্মেন্টস বা ধরুন বিভিন্ন মেটালসের ব্যবসা করেন, বা ধরুন গোল্ডস্মিথের ব্যবসা করেন, গোল্ডস্মিথ আর কি, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় আছে।
আবার যারা কাচের ব্যবসা করেন, বিভিন্ন গ্লাস আইটেমস বা তার কোনো ইউটেন্সিলস, তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় আছে। এক্সপোর্ট ইম্পোর্টেরও ভালো সময় আছে। মিথুন লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন দ্বাদশপতি পঞ্চমপতি সে আপনার 9th হাউসে রয়েছে। এর ভালো মন্দ দুটো এফেক্ট আছে। ভালো এফেক্ট যেটা আছে সেটা আপনার সন্তান বা সন্তানের ঘরের সন্তান, তাদের কিন্তু এই সময় বেশ কিছু কৃতিত্বের ছাপ আপনি দেখতে পারবেন। পুরোপুরি পারবেন না, কিন্তু টু সাম এক্সটেন্ট আপনি দেখতে পারবেন। হয়তো যে সন্তান বা সন্তানের ঘরে সন্তান কোনোভাবে আপনি দেখছিলেন যে একটুখানি পিছিয়ে পড়ছে, সে কিন্তু দেখবেন নিজের চেষ্টাতেই অনেকটা রিকভার করতে পারছে বা সেই দিকে একটা নর্মাল তার গতি আছে। এটা আপনাকে অনেকটা স্যাটিসফ্যাকশন দেবে। নাম্বার 2 হচ্ছে সন্তানের গ্রোথ বা অগ্রগতিকে নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তাও আপনি করবেন বা অনর্থক ব্যয়ও করতে পারেন, যেটার কোনো অ্যাকচুয়ালি ইউটিলাইজেশন নেই। তো সে ব্যাপারেও কিন্তু সতর্ক থাকার চেষ্টা করবেন। প্রচুর ভ্রমণের যোগ আছে এবং সেটা ফ্যামিলি শুদ্ধ ভ্রমণের যোগ আছে, বাট হাই এক্সপেন্ডিচার তার জন্য কিন্তু ঘটবে। অর্থাৎ আপনি যদি 50,000 টাকা বাজেট করে কোথাও ঘুরতে যান, দেখা যাবে সেটা কিন্তু 20% থেকে 35% পর্যন্ত এনহ্যান্সড হয়ে গেছে কোনো না কোনোভাবে। তো সতর্ক থাকবেন। ভোগ্যপণ্য যদি কোনো প্রয়োজন না থাকে বিশেষ, তাহলে সেটা না পারচেস করাই শ্রেয়। আর পারচেস করলেও একটা লিমিটেশনের মধ্যে পারচেস করবেন, তাহলে ব্যাপারটা আপনার ক্ষেত্রে উপযোগী হবে। আপনার যদি কোনো অপারেশন বা এই সংক্রান্ত কোনো ডেট এ সময় থাকে এবং ডাক্তারবাবু যদি গ্রিন সিগন্যাল দেন, তাহলে কিন্তু আপনি অনায়াসে সেই সংক্রান্ত কাজ করতে পারেন। যারা বিভিন্ন আর্টিফিশিয়াল লিমসের ব্যবসা করেন বা স্পোর্টস ইকুইপমেন্টসের ব্যবসা করেন, তাদের জন্য খুব ভালো সময় আছে, করতে পারেন। ইভেন নিজে যদি স্পোর্টসের সাথে যুক্ত থাকেন, তাহলেও কিন্তু আপনাকে রেকগনিশন দেবে। কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন 4th এবং 11th হাউসের লর্ড সে আপনার 8th হাউসে রয়েছে। শুক্র 8th হাউসে থাকলে, তাও যদি শনির ঘর এবং শনির মূল ত্রিকোণের ঘর, শনিকে নিয়ে বসে আছে এবং মঙ্গল দ্বারা দৃষ্ট হচ্ছে, এই অবস্থাটাকে আমরা অ্যাকচুয়ালি বলি একটি বড় খাঁচার মধ্যে পাখিকে আটকে রাখা। অর্থাৎ পাখি উঠতে পারছে, কিন্তু একটা সার্টেন পেরিফেরি পর্যন্ত, তার বাইরে যেতে পারবে না। অর্থাৎ প্রচণ্ড পরিমাণে আপনার সলিডারিটি, নিজের ডিজায়ার, এই লেভেলগুলো তৈরি করবে। একটা মাত্রা পর্যন্ত আপনি সেটাকে বয়ে নিয়ে যেতে পারবেন, তারপরে কিন্তু আপনি আর খুব বেশি অগ্রসর হতে পারবেন না। তখন ভীষণ ফ্রাস্ট্রেশন তৈরি হবে, মায়ের সাথে বিবাদ তৈরি করতে পারে, শাশুড়ি মার সাথে বিবাদ তৈরি করতে পারে, বা ধরুন আপনার যদি কোনো বড় দিদি থাকে, মোটামুটি 9 বছরের বেশি বড়, তাহলে তার ফ্যামিলির সাথেও কিন্তু বিবাদ তৈরি করতে পারে, বা তার সন্তানদের সাথেও বিবাদ তৈরি করতে পারে। আপনি এই সময়তে কিন্তু আপনার বন্ধু বান্ধব বা ধরুন ইভেন স্ত্রী, এটা মেলদের ক্ষেত্রে বলছি, ইভেন স্ত্রী, তার থেকেও কিন্তু আপনি ডিভিডেন্ড পেতে পারেন কোনো রকম। সেটা যদি প্রয়োজন লাগে তাহলে সেটা করতে পারেন। যারা বিভিন্ন রকম ধরুন হোটেল, রেস্টুরেন্ট, বিভিন্ন খাদ্যদ্রব্যের বা কনফেকশনারি এসবের ব্যবসা করেন, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, এসবের বিজনেস, তাদের জন্য কিন্তু খুব ভালো আছে। ইভেন বেভারেজের যদি কোনো ব্যবসা আপনারা এ সময় করেন, তাদের জন্য ভালো আছে। কোনো স্ট্রিট ফুডের ব্যবসা করছেন, খুব বেটার আছে। কোনো উলেন, কোনো কাটান, কোনো যদি বিজনেস হয়, উলেন হলে বেটার, যেটা গরম করে শরীরকে, তাহলে কিন্তু সেই ব্যবসা আপনার ক্ষেত্রে বেটার দেবে। অর্থ খুব বুঝে খরচা করবেন। সিংহ লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন 3rd এবং 10th হাউসের লর্ড সে আপনার 7th হাউসে রয়েছে। এই সময়টা কোয়াইট কমফোর্টেবল ফর স্প্রেডিং অফ ইউর আইডিয়াস, এবং তার সাথে আপনার যদি কোনো বিচার, আপনার যদি মত, আপনি যদি কোনো ডকট্রেইন এরকম কিছুর সাথে নিজেকে যুক্ত থাকেন এবং সেটা চান প্রচার করতে বাই পজিটিভ ওয়ে, সেটা আপনি করতে পারেন। সেটা কিন্তু তার একটা নিজস্ব মূল্যমান তৈরি করবে। আপনার স্পাউসের সাথে সম্পর্ক একটু কমফোর্টেবল থাকবে, যদিও মঙ্গল আছে এবং মঙ্গলের গতি এখন উল্টো দিকে আছে, সেটা একটা পজিটিভ দিক।
তবুও বলবো যতটা সম্ভব চেষ্টা রাখবেন, সম্পর্কটা একটু বেটার অবশ্যই পাবেন। আমি বলতে পারি 30 দিনের মধ্যে অন্তত 18 থেকে 19 দিন 60 থেকে 65% টাইম আপনি এখন ভালো পাবেন এবং সেটাকে উপভোগ করবার চেষ্টা করুন। ছোটোখাটো জায়গার ভ্রমণেরও কিন্তু যোগ আছে, বিশেষত হঠাৎ কোনো জায়গায় ভ্রমণের যোগ আছে, সাডেন ক্রিয়েশনে হঠাৎ কিছু অর্থপ্রাপ্তিরও যোগ আছে, বিশেষত জানুয়ারি মাসের মোটামুটি 9 তারিখ পর্যন্ত। আবার একদম জানুয়ারি মাসের এন্ডের দিকে অর্থপ্রাপ্তির যোগ আছে। 5 নম্বর যেটা বলবো, সন্তানদের সাথেও কিন্তু সম্পর্ক এ সময় বেটার হবে। সন্তানদের সাথে আন্ডারস্ট্যান্ডেবিলিটি খুব ভালো থাকবে। পিতার সাথে সম্পর্ক কিন্তু ভালো থাকবে না, মতানৈক্য হতে পারে, ইডিওলজিক্যাল ডিফারেন্স হতে পারে, হুইচএভার, সেটা কিন্তু বেশ প্রগাঢ় হবে এবং সেটা আপনাকে একটু পীড়া প্রদানকারী হওয়ারই সম্ভাবনা বেশি রয়েছে। মোটের উপরে যাই হোক, নিজের পা পোর্শনে, বিশেষত পায়ে যদি কোনো সমস্যা থাকে সেদিকে লেফট লেগ হলে বেশি নজর দেবেন। কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, শুক্রেরই গোচর কিন্তু মোটের ওপরে আপনাকে কমফোর্ট দেবে। যদি আপনার বার্থ শুক্র কোনো কারণে মঙ্গল বা রাহুর নক্ষত্রে থাকে, তাহলে কিন্তু সেই শুক্র আপনাকে বেশি বেনিফিট দেবে এই গোচর। তবে আপনার এক্সপেন্ডিচার হাই করবে, প্রচুর ডিজায়ার বা ড্রিম আপনার ক্ষেত্রে তৈরি হবে এবং সেটাকে আপনি ফলপ্রসূ করবার চেষ্টা করবেন, কিন্তু করতে গিয়ে না আপনি ফাম্বল করে ফেলতে পারেন যদি দশা খারাপ হয়। চাকরির যোগ আসবে, বিবাহের ক্ষেত্রেও যোগ আসবে, বা আপনার জীবনে কোনো নতুন ক্যারেক্টার এন্ট্রি হতে পারে এবং ভবিষ্যতে যার সাথে মনে করুন আপনি পুরো জীবন কাটালেন, এরকম সম্ভাবনাও কিন্তু এ সময় রয়েছে। একটা জিনিস শুধু নেগেটিভ বলি, যাদের ক্ষেত্রে রাতের বেলা কাজ করতে পারে, কিন্তু মেল ফিমেল আমি সবাইকেই বলছি, যারা একটু মেশি রাতে বা ভোর রাতের দিকে বাড়ি ফেরেন, তারা কিন্তু সেফটি সিকিউরিটির দিকে খুব নজর দেবেন। সব রকম সেফটি, আমি এর বাইরে বেশি যাচ্ছি না। যাদের ক্ষেত্রে শরীরে ধরুন কোনো আর্টিফিশিয়াল লিমস ইউজ করা রয়েছে বা ধরুন কোনো যন্ত্রপাতি, ইভেন পেসমেকার, তারা কিন্তু ডক্টরের নির্দেশ মেনে চলবার চেষ্টা করবেন। যারা বিভিন্ন ট্রাস্ট, অর্গানাইজেশন, এনজিও রিলেটেড কাজ করেন নিজের কাজের পাশাপাশি, বা বিভিন্ন সার্ভিস রিলেটেড কাজ করেন, বা কোথাও ভান্ডারা দেওয়া হচ্ছে সেখানে আপনি উপস্থিত থেকে সার্ভিস দিচ্ছেন বা যেভাবেই দিচ্ছেন, সেই রিগার্ডিং কাজ আপনি এ সময় করতে পারেন। আপনার মনকে তথা পথকে খুব সুগম এবং বিস্তৃত করবে এবং আপনি স্পিরিচুয়ালিও অনেক ইনক্লাইন্ড হবেন, যেটা আপনার এই মুহূর্তে খুব প্রয়োজন, অন্তত মে মাস পর্যন্ত। এবং মানিটারি জায়গাটা কিন্তু একটু শ্রিঙ্ক করবে, পয়সা করে একটু স্লো আসবে, বাট চিন্তা করবেন না, সেটা অটোমেটিক্যালি 3 মাস পরে ঠিক হয়ে যাবে। তুলা লগ্নের ক্ষেত্রে বলে দিই, লগ্নপতি এবং অষ্টমপতি সে আপনার 5th হাউসে রয়েছে। সন্তানকে নিয়ে অতিরিক্ত উদ্বিগ্নতা বা সন্তানের পড়াশোনার জন্য পয়সার সাথে চিন্তা করা, সমানুপাতিক চিন্তা করা, মানে আমি সেটা ভুল ঠিক যাচ্ছি না, আমার যেটা বলার বক্তব্য, আপনার এমন মনে হতে পারে যে পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের কোন ইউনিভার্সিটিতে না পড়ে আমার সন্তান যদি বিদেশি ইউনিভার্সিটিতে পড়ে, তাহলে ওর কৃতিত্ব অনেক বেশি বৃদ্ধি পাবে। তার ফলে আপনি অনেক বেশি পয়সা কড়ি অ্যাকুমুলেশন করার উপরে জোর দিলেন, যেটাতে আপনার কিন্তু মানসিক তথা শারীরিক চাপ সৃষ্টি হলো বা সংসারের উপরেও চাপ সৃষ্টি হলো। এই ধরনের কাজ করতে পারেন। আমি বলবো প্রয়োজন না থাকলে বা কোনো অভিজ্ঞ ব্যক্তি যদি পথ নির্দেশ না করে, তাহলে সেদিকে না করাই ভালো, এর বিশেষ কোনো প্রয়োজনীয়তা নেই। তবে পরিবারের মধ্যে সলিডারিটি, ইন্টিগ্রিটি এগুলো কিন্তু বৃদ্ধি পাবে। স্পাউসের শরীরের কিন্তু বিশেষত যদি বয়স 49-এর বেশি হয় দুজনেরই, তাহলে কিন্তু স্পাউসের শরীরের দিকে নজর দেবেন এবং অলমোস্ট আমি বলবো যে এপ্রিল মাসের 3rd উইক অবধি যেন ব্যাপারটা খুব ভালোভাবে লুক আফটার করা হয়। আপনার এই সময় কিন্তু মুভেবল এবং ইমুভেবল দুরকম প্রপার্টি ইনক্লুশনেরই কিন্তু যোগ আছে। যেটাই হোক না কেন সেটা আপনি বুঝে শুনে করবেন, তবে ডেট করে কোনো কাজ করবেন না, যেহেতু রাহু কেতুর অবস্থান এখনো বেটার নয়, ডেট করে করবেন না। আর প্রপার্টি, বিশেষত কোনো বাড়ি সংক্রান্ত কিছু যদি করতে চান, তাহলে এটা অত্যন্ত ভালো সময় আছে,
নিতে পারেন, বা ধরুন চিন্তা ভাবনা করতে পারেন সেই রিগার্ডিং। পরিবারের মধ্যে কিন্তু সদস্য সংখ্যা বৃদ্ধি বা নিজের জীবনে কোনো কোনো সদস্যা আসার মতন যোগ, কানেকশন কিন্তু এ সময় আছে। এটাই আসুক সেটার মধ্যে নিয়ন্ত্রণ থাকবে, বারবার বলছি, যেহেতু স্যাটার্ন অলরেডি প্রেজেন্ট রয়েছে সেখানে। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন 7th হাউস এবং 12th হাউসের লর্ড সে আপনার 4th হাউসে রয়েছে। এটা টু সাম এক্সটেন্ট আপনাকে একটুখানি পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি দেবে, কিন্তু তার বিনিময়ে আপনাকে বেশ অর্থ খরচা করতে হবে। মানে পরিষ্কার ভাষায় মনে করুন আপনি গরম লাগছে, যদিও শীতকাল, তো এসি চালিয়ে ঠান্ডা থেকে আপনি পিস পাবেন, কিন্তু মাস শেষে আপনাকে একটা বড় বিলও মেটাতে হবে, এরকম ধরনের। তবে খুব জয়ফুলনেস টাইম আছে, যেহেতু বুধও তার রাশি পরিবর্তন করছে 4 তারিখ। তার ফলে ছোটোখাটো ভ্রমণ, ফ্যামিলির সাথে, ফ্যামিলিকে ইম্পর্টেন্স পে করা, পরিবারের যারা নিয়ার বাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে তাদের সাথে খুব ভালোভাবে সময় কাটানো, সেগুলো কিন্তু আছে। কিন্তু ফাইন্যান্সিয়াল ফ্লো কিন্তু যে খুব একটা বেশি দেবে সেটা নয়। এমনিতেও সোসাইটিতে এখন নেই, কমই আছে, বেশ কম আছে। তার উপরে আপনি যাই করবেন না কেন সেটা এই চিন্তাগুলোকে মাথায় রেখে দেন ইউ শুড প্রসিড। ভেহিকেল কেনার যোগ রয়েছে এ সময়, বাড়ির রিনোভেশনের যোগ রয়েছে। যাই করবেন না কেন সেটা যেন আপনার অর্থের সাথে সমানুপাতিক হয়, তাহলে তার ফলটা অনেক বেশি পজিটিভ প্রদান আপনাকে করবে। শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক এ সময় কিন্তু কোয়াইট কমফোর্টেবল থাকবে এবং আপনি তাদের বেশ উপকারে লাগবেন, যেরকমভাবেই হোক না কেন, এবং আপনিও মানসিকভাবে অনেকটা পিস আপনি পাবেন কাজগুলো করে। আপনি যদি ফিমেল হন তাহলে কিন্তু আপনার হাজবেন্ডের শরীরের দিকে, বিশেষত মেন্টাল হেলথের দিকে কিন্তু নজর রাখবার চেষ্টা করবেন, ডিপ্রেশনে যেন কোনোভাবে না চলে যায়। ধনু লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন 6th হাউস এবং 11th হাউসের লর্ড হচ্ছে শুক্র, সে আপনার 3rd হাউসে বসে রয়েছে। আপনার প্রচুর প্রদেয় অর্থ এগুলো কোনো কারণে আটকে রয়েছে কারোর কাছে, ছোট ছোট অ্যামাউন্ট হতে পারে, কিন্তু সেগুলো কিন্তু অল্প অল্প করে আসা শুরু হবে অল ওভার দ্য মান্থ। এবং তার সাথে কিন্তু এক্সপেন্ডিচারকেও শো করছে, স্পেশালি বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তির জন্য কিন্তু বেশ অর্থ খরচের কিন্তু যোগ এখানে শো করছে আপনার ছকে। বাট ফ্লো অফ মানিও কিন্তু বেটার থাকবে। যদি শরীরকে সুস্থ রাখতে পারেন তাহলে কিন্তু আপনি এ সময় বেশ কাজ করতে পারবেন ভালোভাবে, এবং তার সুফলও কিন্তু আপনি নিতে পারবেন। তবে সেটা পারবেন বাই ডিন্ট অফ ইউর ওন ক্রিয়েটিভিটি অ্যান্ড স্ট্যামিনা। কেউ করে দিল বা এভাবে কিন্তু কাজটা অ্যাকচুয়ালি হবে না, পারপিটুয়েট হবে না। আর নিজের বাড়ি বা কিছু এই সময় যদি চিন্তা ভাবনা করে থাকেন, বা 1.5 বছর আগে থেকে চিন্তা করছেন যখন বৃহস্পতি কুম্ভ এবং মেষের জাংচারে ছিল, তাহলে এই সময় কিন্তু আপনি একটা বড় পেমেন্ট আপনি আপনার যিনি বিক্রেতা আছে তাকে করতে পারবেন, এবং আপনি বেশ কিছুটা বার্ডেনলেস হতে পারবেন, এবং তার জন্য আপনি আপনার বন্ধু বান্ধব বা তাদের থেকে কিন্তু ভালো হেল্প পাবেন, বা কোনো ব্যাংক হতে পারে সেখান থেকেও কিন্তু আপনি লোন পেতে পারেন। লোনের জায়গাটা কিন্তু খুব বেটার আছে, এবং পরিবারের মধ্যে কিন্তু সলিডারিটিও বৃদ্ধি পাবে। যদি আপনি বড় হন তাহলে ছোট ভাই বোনদের সাথে কিন্তু সম্পর্ক বেটার হবে না, বরঞ্চ সেখানে একটা জেলাস কাজ করতে পারে, স্পেশালি আরও যদি দুজনেই আপনারা ম্যারিড হন, ছেলে মেয়ে যেরকমই হন না কেন। সন্তানদের নিয়ে একটু উদ্বিগ্ন থাকবেন, বিশেষত তাদের উচ্চশিক্ষার ব্যাপারে, সেটা কম করবেন আর কি। মকর লগ্নের ক্ষেত্রে বলে দিই, 5th এবং 10th হাউসের লর্ড সে আপনার 2nd হাউসে রয়েছে, তো সব দিক থেকে বেটার পজিশনে আছে। কাজের জায়গা ডেভেলপ করবে, অর্থনৈতিক জায়গাকে ডেভেলপ করবে, কিন্তু মকরের নর্মালি প্ল্যানেট পজিশন, শনি এখন যেখানে আছে বা অন্যান্য প্ল্যানেটের পজিশন যেখানে আছে, সেটা কিন্তু খুব বেশি অ্যাকুমুলেশন অফ মানি দেখাচ্ছে না। এটা এমন হতে পারে যে পূর্বে আপনি কোনো কাজ করেছেন, তার কোনো পেমেন্ট বা কিছু আটকে রয়েছে, সেই সমস্ত কাজকর্ম কিন্তু আপনি পেতে পারেন। বা আপনি চাকরি করছেন, আপনার কোনো এরিয়ার আটকে রয়েছে, আপনার কোনো
বিল আটকে রয়েছে, মেডিকেল বিল বা যেরকম হতে পারে, সেই সংক্রান্ত জায়গাগুলো কিন্তু আপনি বেটার ফল এই সময় পাবেন। তার সাথে যেটা পাবেন সেটা হচ্ছে আপনি যদি কোনো মেডিসিন বা কেমিক্যাল বা ধরুন কোনো জিম, যোগা, মাল্টি জিম এ সমস্ত সেকশনে যদি কাজ করেন বা এই সমস্ত কাজের সাথে যুক্ত থাকেন, তাহলে কিন্তু আপনার একটা লিমিটেড ফ্লো অফ মানি আপনি এ সময় কিন্তু পাবেন। সেটা কখনোই খুব বেশি নয়, বাট সেই পয়সাটা দিয়ে না আপনি পরিবারের সাথে খুব ভালোভাবে সময় কাটাতে পারবেন। সন্তান হওয়ার জন্য আদর্শ সময় আছে পরবর্তী 3 মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। মানে ধরুন কোনো কারণে আপনি জাতিকা হলে গর্ভবতী আছেন, বা আপনি জাতক হলে আপনার স্ত্রী গর্ভবতী আছেন, তাহলে এটা একদম প্রকৃষ্ট সময়। এবং সেই সংক্রান্ত যত রকম আবেগ, যত রকম কিছু মানুষের প্যাশন স্টেজগুলো রয়েছে, সেগুলো কিন্তু এই সময় বেশ সেন্সিটিভ থাকবে এবং আপনি তার খুব ভালো সুফল পাবেন। তো কাজের দিক থেকে একটু কমে যাওয়া, সেই জায়গাটা কিন্তু আপনি পরিবারের জন্য ব্যয় করতে পারেন, যে জায়গাটা কিন্তু সারা জীবন আপনার জন্য বেশ দামি হয়ে থাকবে আর কি, মেটেরিয়াল আঙ্গিকে বলছি। কুম্ভ লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন শুক্র আপনার অ্যাসেন্ডেন্টের ওপরে রয়েছে। শুক্র অ্যাসেন্ডেন্টের ওপরে থাকলে মানুষকে যেটা প্রথম করে সেটা যে মানুষকে ওয়েটলেস করে। ওয়েটলেস ইন দ্য সেন্স, আমি খুব টকেটিভ বা মাচাল জাতীয় এরকম মানুষ বলছি না, বা গুরুত্বহীন নয়। ওয়েটলেস মানে সে হঠাৎ করে ওড়ার চেষ্টা করে, তার মধ্যে একটা সেই নায়ক নায়িকা সুলভ, যেরকম আমরা সিনেমাতে দেখি আর কি, সেরকম অ্যাক্টিভিটিস হয়, যে একটা গান হচ্ছে, তার মধ্যে 4টে পোশাক, 4 রকম পোশাক পরে নিল, কি করে পরলো এত দ্রুত, হ্যাঁ, সেগুলো নিয়ে কেউ আমরা চিন্তা করি না, কিন্তু এগুলো হয় এবং আমরা সবাই দেখি, ছোট থেকে আমি তো অন্তত দেখেছি। এই ধরনের মেন্টালিটি কিন্তু করে, এবং যত রকম ভোগ্যপণ্যের দিকে মানুষের ইনক্লিনেশন থাকতে পারে তা সব কিছু করে। এখানে কিন্তু খুব বলি ফল দেবে। এই ক্ষেত্রে কিন্তু জাজমেন্টের থেকে অনেক বেশি শুক্র রিল্যাক্সড হয়ে যাবে। শনি না থাকলে 4 গুণ বেশি ফল দিত, শনি আছে বলে 1 ভাগ দেবে, সাহস এটা দেবে। এটা প্রচুর কিছু ব্যয়, মানে ব্যয়মূলক জায়গা, দামি গাড়ি কেনা, দামি কোনো একটা ফ্ল্যাট বুক করা, দামি কোনো একটা ভোগ্যপণ্য কিছু আছে, দামি এসি লাগালো, এরকম ধরনের ব্যয় করবার মানসিকতা থাকে। যারা ধরুন নিজেকে একটু আপডেট রাখতে চায়, মেল ফিমেল যেরকমই হোক, তারা স্যালন বা বিউটি পার্লারে গিয়ে একটা বড় সময় ব্যয় করা, এই ধরনের কিন্তু অ্যাক্টিভিটিস তারা করবার চেষ্টা করে। তো এটা ভালো আছে। পরিবারের মধ্যেও সলিডারিটি রয়েছে, পরিবারের লোকজনের মধ্যেও সম্পর্ক খুব বেটার থাকবে। শুধু বাক্য থেকে সাবধান, এমন কোনো কথা বলে দেবেন না যেটা থেকে কন্ট্রোভার্সি তৈরি হতে পারে, কারণ শুক্রের 2য় রাহু আছে, আপনাকে কিন্তু উল্টোপাল্টা বা বিবাদাত্মক কথা বলবার মানসিকতা তৈরি করবে, সেটা থেকে আপনি সমস্যায় পড়বেন এবং আপনার ভালো সময়টা, উপভোগ্য সময়টার থেকে কিন্তু আপনি বিচ্যুত হবেন। মীন লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন মীন লগ্নের ক্ষেত্রে 3rd হাউস এবং 8th হাউসের লর্ড হচ্ছে শুক্র, সে আপনার 12th হাউসে রয়েছে। এটা এক ধরনের বিপরীত রাজ্য বলা যেতে পারে, কিন্তু আমি শুক্রের ক্ষেত্রে 12th হাউসে আছে মানে সে খুব খারাপ ফল দেবে তা নয়। শুক্র সবসময় চেষ্টা করবে আপনাকে ষড়রিপুর মধ্যে নিয়ে আসা, এবং ষড়রিপুর মধ্যে নিয়ে এসে আপনাকে তার অন্তর্ভুক্ত করা, সেই ভাব অনুসারে সেই ভাবকে প্রোভাইড করা, এবং অর্থের বিনিময়, বিনে পয়সায় নয়, বা অর্থ না হয়ে সেটা কোনো বস্তু হতে পারে, সেটা কোনো নলেজ হতে পারে, যা খুশি, এরকম ধরনের কাজ কিন্তু করে। শুক্র মানে তার প্রদেয় কিছু থাকতে হবে। তো সেই ধরনের অ্যাক্টিভিটিস কিন্তু আপনার বাড়বে, এক্সপেন্ডিচার শো করছে। আপনি যদি স্ত্রী হন তাহলে কিন্তু আপনার হাজবেন্ড এ সময় আপনার থেকে কিন্তু কিছু দিনের জন্য, মোটামুটি ধরুন শুক্র মীন রাশি থেকে বেরিয়ে যাবে মেষে, ওই একদম মে মাসের শেষের দিকে 29-30 তারিখ নাগাদ, সেই সময় পর্যন্ত, তারপরে আরও 1 মাস ধরুন, এই সময় পর্যন্ত হাজবেন্ডের সাথে একটা ব্রিচ অফ কোঅর্ডিনেশন হতে পারে কোনো না কোনোভাবে। তো সেই ব্যাপারটায় সাবধান থাকবেন। সাবধান ইন দ্য সেন্স, কোনো সম্পর্কের নয়, ধরুন কোনো কাজের সূত্রে গেল বা আপনার কোথাও ট্রান্সফার হয়ে গেলে, এটা ফিমেল হলে হবে। আর মেল হলে যেটা হবে সেটা হচ্ছে, আপনার স্ত্রী যদি কোনো কারণে
কাজের সাথে কোনো যুক্ত থাকেন, কিছুদিনের জন্য সে রেস্ট নিতে পারে, মনে হলো যে নতুন একটা চাকরি, আমি 2-3 মাস রেস্ট নেব, তারপরে আমি কোনো নতুন চাকরিতে যোগ দেবো, এইরকম একটা মানসিকতা তৈরি হতে পারে। সেক্ষেত্রে নিয়ারনেস হতে পারে আর কি। তো যাই হোক, মোটের উপরে সময় খারাপ দেবে না, তবে খুব ডিপ্রেশন দেবে। ডিপ্রেশনের সাথে এক ধরনের অ্যাংজাইটি, কি করব, কোনো হঠাৎ করে কেমন যেন একটা ভয়েড হয়ে যাবে, সব কিছু পথ নির্দেশগুলো নষ্ট হবে, একটা পারপাসলেসনেস অফ লাইফ তৈরি হতে পারে, এবং সেখান থেকে অ্যাংজাইটি তৈরি হওয়া, হ্যাঁ, রাতে ঘুমের সমস্যা হওয়া, এই ধরনের প্রবলেম হতে পারে। বা মাইন্ড খুব মানে ডিস্ট্র্যাকশন হতে পারে, হাঁটতে হাঁটতে হয়তো এমন কিছু চিন্তা করছেন, ফট করে হয়তো কারোর সাথে গিয়ে একটা ধাক্কা লাগলো, তারপরে হয়তো আপনি সম্বিত ফিরে পেলেন। এই ধরনের কাজ কিন্তু ঘটবারই আছে। বডি মাইন্ডের অ্যালাইনমেন্ট নষ্ট হতে পারে। তবে কাজের ক্ষেত্রে কিন্তু আপনার সুনাম বৃদ্ধি পাবে, কিন্তু পরিশ্রম আপনাকে প্রচুর পরিমাণে করতে হবে। আপনি যদি ফিমেল হন, তাহলে আপনার শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক যে কোনো পদ্ধতিতে ভালো রাখবার চেষ্টা করবেন, নাহলে কিন্তু পরোক্ষভাবে সেটা আপনারই মেন্টাল ডিস্টারবেন্স তৈরি করবে। নমস্কার।